হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টপা টক্স। আমি সপ্তর্ষি নাগ। আমাদের প্রত্যেকের প্রিয় চ্যানেল আমাদের এই পরিবার WBCS হেল্পলাইনে সবাইকে স্বাগত। আজকে একটা বিশেষ দিন, আজকে পবিত্র ঈদ। প্রত্যেককে ঈদ মুবারক। ঈদের অনেক শুভেচ্ছা এবং সেই সঙ্গে একটা অঙ্গীকার আরও ভালো মানুষ হবার, দেশকে আরও ভালো করে সেবা করবার এবং সৎ থাকবার। একটা খুব পবিত্র দিনে একটা খুব খারাপ খবরে, মানে খবরটা কাল রাতেই পেয়েছি, সেই খারাপ খবরটাতে মন খুব ভারাক্রান্ত। আমাদের সার্ভিসের এক ভাই, খুব আহ, পরিচিত এক ভাই, খুব দক্ষ এক ভাই, খুব তরুণ এক ভাই, তাকে আমরা হারিয়েছি। তপনের ভিডিও ছগেল মোক্তান তামা, ওকে আমরা হারিয়েছি একটা দুর্ঘটনার জন্য। একটা দুর্ঘটনাতে পরেও গতকাল, তারপর ওর নিজের ব্লকে যখন ও কর্তব্যরত অবস্থায় ছিল, তারপর তো ওকে শিলিগুড়িতে আনা হয়, কিন্তু রাস্তাতেই ও শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ও খুব সাধারণ পরিবারের পাহাড়ের কাশিয়াগের একটা খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন অফিসার। নিজের হাতে এই দারিদ্র্যের থেকে বেরিয়ে আসার অনেক চেষ্টা করছিল, কিন্তু তার আগেই স্বপ্ন ভঙ্গ হলো। ওর বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল। জানি না কীরকম করে ওর এই বিপর্যস্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়, বাট শুধু এটাই কামনা করতে পারি যে ভগবান ওর আত্মাকে শান্তি দিক, এটুকুই বলতে পারি। ওর পরলোকগামী আত্মা শান্তি পাক, ওর পরিবার এই বিপর্যয়ের মোকাবিলা করার শক্তি পাক, শুধু এইটুকুই আমাদের প্রার্থনা থাকলো। আজকে একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি, পলিটিক্স সিরিজটা কথা বলতে বলতে কিছু জায়গাতে হয়তো যেহেতু একটা ইমোশনাল টার্ময়েল অবশ্যই আছে, হয়তো আমার কিছু সমস্যা হতে পারে, ইমোশনাল কিছু প্রবলেমস হতে পারে, বাট তার জন্য প্লিজ ফরগিভ মি। এটা একটা খুব স্বাভাবিক যে আমরা একটা নিজের সার্ভিসে তো জুনিয়র একটা প্রমিসিং ভাইকে হারিয়েছি। এটা আমাদের প্রত্যেকের একটা বিরাট বিরাট ক্ষতি, আমাদের রাজ্যের ক্ষতি, আমাদের সার্ভিসের ক্ষতি, সাধারণ মানুষের ক্ষতি, ওর পরিবারের কথা তো ছেড়েই দিলাম। আজকে আমরা পলিটির একটা নতুন চ্যাপ্টার দিয়ে আমাদের এই পলিটির সিরিজটা শুরু করতে চলেছি। পলিটির ব্যাপারে আমার কাছে তোমরা বহুবার ইন্ডিয়ান পলিটি নিয়ে কিছু ক্লাস করবার জন্য রিকোয়েস্ট করেছো। তা ইকোনমির ক্লাস তোমরা অনেকে ফলো করেছো, ইকোনমির ক্লাসগুলো তোমাদের কাছে অনেকটাই জনপ্রিয়তা পেয়েছে। ইকোনমির কিছু কনসেপ্টকে আমি এর আগে চেষ্টা করেছি যে ভালো করে তোমাদেরকে বোঝাবো, সেগুলো তোমরা বুঝেছো। বারবার করে ডিমান্ড আসছে যে আরও ইকোনমির ক্লাস দিই। ইকোনমিক ক্লাস সামনের দিনগুলোতে আমি অবশ্যই দেব, কিন্তু আজকে পলিটির ক্লাস। এবং পলিটির ক্লাস বললে আমি প্রথাগত ধারাতে ক্লাস নিতে পছন্দ করি না, যেহেতু একটা বড় সিলেবাস থাকে এবং অনেক কিছুই শুধু বই পড়লেই হয়। আজকে যে চ্যাপ্টারটা দিয়ে স্টার্ট করব সেটা একটু বোঝার চ্যাপ্টার, এই জন্য এই চ্যাপ্টারটা আমার মনে হয়েছে যে আমার হয়তো এটা তোমাদেরকে বোঝানো উচিত। সেটা হলো রিট। রিট শব্দটার সঙ্গে আমরা প্রত্যেকেই শুনেছি রিটটা বিভিন্ন সময়, কিন্তু রিট কি জিনিস, রিট কত রকম হয়, আজকের এই ভিডিওতে আমরা বিশদভাবে আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ভারতবর্ষে বেশ কিছু ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, অর্থাৎ মৌলিক অধিকার। আমাদের বেশ কিছু রাইট রয়েছে, যে আমরা যেমন সেই রাইটগুলো রয়েছে, সেই রাইটের উপর আবার রেস্ট্রিকশনও রয়েছে। যেমন ডেফিনেটলি তুমি আমার চ্যানেলে একটা ভিডিও এলো, আবার ভিডিওর মধ্যে তুমি যা খুশি লিখে দিলে, মানে ডিসলাইক করে দিলে। এবার ডিসলাইক করাটা তোমার রাইটের মধ্যে পড়ে। আবার ডিসলাইক করতে গিয়ে সেটা ডেফিনেটলি আই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট যে ডিসলাইক করবে, এটা তোমার নাই ভালো লাগতে পারে, কিন্তু সেটা করতে গিয়ে এমন কোনো মন্তব্য এলো যেটা ডিসেন্সিকে অতিক্রম করে গেল, ভদ্রতার সীমা লঙ্ঘন করবে, সেটা কিন্তু আবার রেস্ট্রিকশনের উপরে, মানে রাইটের উপরে রেস্ট্রিকশন। সেক্ষেত্রে কিন্তু আমারও কিছু করণীয় থাকতে পারে। ওকে, ফরগেট দ্যাট। এবার তোমার কিছু মৌলিক অধিকার আমাদের কনস্টিটিউশন বা আমাদের সংবিধান দিয়েছে। এবার তুমি মনে করছো কিছু ক্ষেত্রে তোমার এই মৌলিক যে অধিকার, সেগুলো নষ্ট কে করছে? হয় সরকার বা ব্যক্তি বা সংস্থা, সরকারি সংস্থা। সেই ব্যক্তি কোনো প্রাইভেট পার্সনও হতে পারে, বা পাবলিক পার্সন, বা কোনো পাবলিক ইনস্টিটিউশন, বা কোনো পাবলিক অফিস। এবার তোমার কী করণীয়? তুমি তাহলে তোমার রাইটের হু উইল প্রোটেক্ট ইউর রাইটস? সেক্ষেত্রে তোমাকে যেতে হবে ডেফিনেটলি কোর্টের কাছে।
এবার কোর্ট যখনই দেখছে যে তোমার কিছু রাইট ভায়োলেটেড হয়েছে, ফান্ডামেন্টাল রাইটস, তোমার মৌলিক অধিকার ভায়োলেটেড হয়েছে, তখন কোর্ট এই রিট ইস্যু করবে, যার মাধ্যমে তোমার এই ফান্ডামেন্টাল রাইটটাকে এনশিওর করা হবে। আমাদের সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারাতে বলে যেটা, যে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, তার অনুযায়ী সুপ্রিম কোর্ট রিট ইস্যু করে থাকে। এছাড়া হাইকোর্টও 226 ধারাতে হাইকোর্টও রিট ইস্যু করে থাকে। 1950 সাল পর্যন্ত শুধুমাত্র কলকাতা, মানে তখনকার ক্যালকাটা, বম্বে এবং ম্যাড্রাস, এই তিনটে, অর্থাৎ এখনকার মুম্বাই এবং চেন্নাই, এই তিনটে হাইকোর্ট পর্যন্ত কিন্তু শুধুমাত্র রিট ইস্যু করতে পারতো, অন্য কোনো হাইকোর্টের রিট ইস্যু করার ক্ষমতা ছিল না। পরবর্তীকালে সমস্ত হাইকোর্টই 226 সংবিধানের ধারা অনুযায়ী রিট ইস্যু করতে পারে। এবার চলে আসি রিটের প্রকারভেদগুলোতে। এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, এবং এটাকে তোমরা অনেকেই মুখস্থ করে চলে যেতে যাও, মানে মুখস্থ করে গিয়ে উঠে আসবে, করতে গিয়ে কনফিউজড হয়ে যাও, মানে কোনটা পাবলিকের এগেনস্টে, কোনটা প্রাইভেটের এগেনস্টে, কোনটা ইন্ডিভিজুয়ালের এগেনস্টে, কোনটা সংস্থার এগেনস্টে, সব কিছু ভুলে গিয়ে আলটিমেটলি, কারণ আমরা মুখস্থ করি, আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করি না। যেরকম করে তোমাদেরকে আমি ইকোনমিক্সের ক্ষেত্রেও বলেছিলাম, রিটের ক্ষেত্র, পলিটির ক্ষেত্র, তোমাদের গোড়াতে গিয়ে কোন জায়গাতে আমরা ভুল করি সব জায়গায় আমরা ধরানোর চেষ্টা করব। ভিডিওটা বড় হতে পারে এই আশঙ্কায় হয়তো আমি এটাকে দুটো ভিডিওতে করব, দুটো পার্টে করব, খুব তাড়াতাড়ি দুটো পার্ট আপলোড করা হবে যাতে তোমাদের কোনো সমস্যা না হয়ে থাকে। প্রথম পর্ব অর্থাৎ প্রথম পার্টে আসছে 5 রকমের রিট হয়ে থাকে, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট প্রথমে এলো, তুমি রাইট এনজয় করতে গিয়ে দেখলে যে না, তোমার রাইট এখানে বিপর্যস্ত হচ্ছে, তোমার রাইট ভায়োলেট হয়েছে, তুমি কোর্টের কাছে গেছো, কোর্ট এবার ইস্যু করছে রিট, অর্থাৎ কনস্টিটিউশনাল সাংবিধানিক রেমেডি দিচ্ছে তোমাকে। তাহলে প্রথমে 5 রকমের রিট এলো। প্রথম রিট আলোচনা প্রথম হচ্ছে, প্রথম রিটটি হলো হেবিয়াস কর্পাস, একটা ল্যাটিন শব্দ। হেবিয়াস কর্পাস মানে টু হ্যাভ দ্য বডি। হেবিয়াস কর্পাস কখন ইস্যু করা হয়ে থাকে? একটা ইল্লিগাল বা আনলফুল ডিটেনশনের ক্ষেত্রে হেবিয়াস কর্পাস ইস্যু হয়ে থাকে। তোমরা যখন প্রথমবার শুনছো এই কথাগুলো তখন খুব খটোমটো লাগবে, আরে বাবা ইলিগাল ডিটেনশন কি, আনলফুল ডিটেনশন কি। মোদ্দা কথায় সরকার বা সরকারি কোনো এজেন্সি বা কোনো ব্যক্তি একজনকে ডিটেইন করে রেখে দিয়েছে, তার তো বাঁচবার অধিকার রয়েছে স্বাভাবিকভাবে, সুস্থভাবে। আমরা যে হেঁটে চলে বেড়াচ্ছি, এটা আমাদের লিবার্টি। এবার আমার লিবার্টিকে ভায়োলেট করা হলো, একজনকে তুলে নিয়ে গিয়ে লকআপে ঢুকিয়ে দেওয়া হলো, বা একজনকে তুলে নিয়ে গিয়ে এমন কোনো একটা জায়গাতে রেখে দেওয়া হলো যে কোনো, মানে তার লিবার্টির উপরে হস্তক্ষেপ করা হলো, স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা হলো। সেক্ষেত্রে হেবিয়াস কর্পাস তখন কোর্ট ইস্যু করবে। হেবিয়াস কর্পাস মানে টু হ্যাভ দ্য বডি, ওই বডিকে প্রডিউস করো, আমি দেখতে চাই তাকে। তাহলে হেবিয়াস কর্পাস মূলত কি ক্ষেত্রে আসে? আনলফুল ডিটেনশনের ক্ষেত্রে বা ইললিগাল ডিটেনশনের ক্ষেত্রে। এবার আনলফুল ডিটেনশন কীরকমভাবে হয়ে থাকে, এক্ষেত্রেও কিন্তু কোর্টের ইন্টারপ্রিটেশন রয়েছে। প্রথম কথা, পুলিশ একটি অপরাধীকে তুলে গিয়ে ডিটেইন করলো, ঠিক আছে? এবার ডিটেইন করলো, খুব সুন্দর কথা। তার মানে সেক্ষেত্রে ডিটেনশনের ক্ষেত্রে আমাদের দেখতে লাগবে যে আদৌ সে কোনো আইন ভঙ্গ করেছে কিনা যে তার জন্য তাকে ডিটেইন করা হয়েছে। মনে করো তুমি ইউটিউবে একটা বসে বসে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? তুমি ইউটিউবে বসে ভিডিও বানাচ্ছ, তারপর সেই ভিডিওটি বানানোর জন্য, যেখানে তুমি একটা কবিতা বলছো, সেই ভিডিওটি বানানোর জন্য পুলিশ তোমাকে তুলে নিয়ে গিয়ে লকআপে রাখলো, ঠিক আছে? তাহলে ইউটিউবে একটা সাধারণ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতাকেও আবৃত্তি করছে, এমন কি কোনো ল আছে যে তার জন্য তাকে ডিটেইন করা যেতে পারে? সুতরাং এরকম যদি কোনো ঘটনা হয়ে থাকে, তাহলে প্রথমেই কোর্ট সেক্ষেত্রে রিটটা ইস্যু করবে যে না, ইমিডিয়েটলি তাকে রিলিজ করা হোক বা তাকে প্রডিউস করা হোক, ঠিক আছে? এবার মনে করো সে একটি ব্যক্তি এমন একটা কোনো কাজ করছে বা এমন একটা কোনো, মনে করো ভিডিও বানাচ্ছে, আমি ইউটিউবে ভিডিওতে ক্লাস নিচ্ছি, সুতরাং ভিডিও দিয়ে আমি বলছি, এমন একটা কোনো ভিডিও বানালো যে ভিডিও দিয়ে আমাদের ন্যাশনাল সিকিউরিটি বা আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটি সেটার ক্ষতি হলো, জাতীয় সংহতির ক্ষতি হলো মনে করো, তাহলে ডেফিনেটলি তাকে কিন্তু অ্যারেস্ট করা যেতে পারে এবং তাকে লকআপে ডিটেইন করা যেতে পারে, ঠিক আছে? এবার ডিটেইন করা হলো তাকে, কিন্তু ডিটেইন করে তাকে
যে ডিটেনশনের যে রুলগুলো রয়েছে সেই রুলটাকে ফলো করা হলো না। এবার রুলটা কি, 24 ঘন্টার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করতে লাগবে। এবার তাকে 24 ঘন্টা কেন, 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করা হলো না। সুতরাং প্রথমে আমরা দেখলাম যে এমন কোনো ল আছে নাকি যে সেই লতে তাকে ডিটেইন করা যায়, ঠিক আছে, সেটা যদি ভায়োলেট হয়ে থাকে তাহলে এই রিট ইস্যু করা যায়। দ্বিতীয়ত, এমন কোনো ল আছে এবং সেই লটাকে ফলো করেই তাকে ডিটেইন করা হয়েছে, কিন্তু ডিটেনশনের প্রসিডিওরটা ঠিক হয়নি, যে ডিটেনশনের মধ্যে 24 ঘন্টার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করার কথা ছিল, কিন্তু তাকে প্রডিউস করা হয়নি। সুতরাং এক্ষেত্রে ল ঠিক থাকলেও প্রসিডিওরটা ভুল রয়েছে। সুতরাং এক্ষেত্রেও এই হ্যাবিয়াস কর্পাস অর্থাৎ টু হ্যাভ দ্য বডি, এই রিটটাকে কোর্ট ইস্যু করতে পারে। এবার আরেকটা বিষয়ে এই কোর্টটা আমরা দেখতে পারি যে সুতরাং এই দুটো মূলত এই দুটো জায়গার ক্ষেত্রে আমরা দেখছি যে হেবিয়াস কর্পাস এই রিটটা ইস্যু করা হচ্ছে। এবার একটা প্রশ্ন চলে আসে যে এই রিটটা কি শুধুমাত্র সরকারি ক্ষেত্রেই প্রযোজ্য, মানে এই যে থানা পুলিশ এদের ক্ষেত্রেই প্রযোজ্য? না, মনে করবে হেবিয়াস কর্পাস পাবলিক এবং প্রাইভেট দুই ক্ষেত্রেই প্রযোজ্য। মানে একজন ব্যক্তির মনে হলো ওই ব্যক্তিটি এমন কোনো কাজ করেছে, মানে ওই ব্যক্তিটির মনে করো সে অনুরাগ কাশ্যপের সিনেমা দেখেছে ওই ব্যক্তিটি, এবার আমার অনুরাগ কাশ্যপের সিনেমা দেখতে ভালো লাগে না, সুতরাং আমি কি করলাম, ওই ব্যক্তিটি অনুরাগ কাশ্যপের সিনেমা দেখছে, তার মানে ওই ব্যক্তির সঙ্গে আমার মত অমিল রয়েছে, আমি তাকে আটকে ধরে আমার বাড়ির ভিতরে বন্দি করে রেখে দিলাম। আমি কি পারি সেটা? নো। সরকার যদি একটা সরকারকে বা সরকারের সংস্থা একটা রুল ফলো করে চলবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রাইভেট পার্সনকেও তো একটা রুল ফলো করে চলতে লাগবে। এবার আমি সেই লোকটিকে ওই অনুরাগ কাশ্যপের সিনেমা দেখার জন্য তাকে আমার ঘরে আটকে রেখে দিলাম, তাহলে পাবলিক মানে প্রাইভেট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও কিন্তু কোর্ট এই রিটটা ইস্যু করতে পারে। আমার ব্লকে একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা এরকম হয়েছিল যে এক স্বামী তার স্ত্রীর উপরে অত্যাচার করেছে, অত্যাচার করে স্ত্রীকে ঘরছাড়া করে দিয়েছে। তাদের একটি ছোট্ট ইনফ্যান্ট বাচ্চা ছিল এবং এই বাচ্চাটিকে সেই পরিবারটি, একটি স্বামী এবং তার বাড়ির লোকজন বাচ্চাটিকে আটকে রেখেছে, দেবে না। এবার মাটিকে প্রথম কথা 498A-তে তার সে অলরেডি একটি ক্রাইম করে ফেলেছে সেই স্বামীটি, তারপরে সেই বাচ্চাটাকেও কিন্তু ডিটেইন করে রেখেছে, তার মার কাছে দিচ্ছে না। এই ক্ষেত্রেও কিন্তু এই রিটটা ইস্যু করা যেতে পারে, অর্থাৎ ইনফ্যান্টের যদি ডিটেনশন হয়ে থাকে লিগাল ডিটেনশন, সেক্ষেত্রেও এই রিট ইস্যু হতে পারে। এরপর দুটো আর্টিকেল এক্ষেত্রে প্রযোজ্য থাকে এই হেভিয়াস কর্পাস পুরো বিষয়টাকে জানবার জন্য। প্রথম কথা হলো আর্টিকেল 21, যেক্ষেত্রে বলা হয়ে থাকে যে রাইট টু পার্সোনাল লিবার্টি, এই যে আমি মুক্তভাবে বাঁচছি, মুক্তভাবে হেঁটে চলে বেড়াচ্ছি, মুক্তভাবে তোমাদের সঙ্গে কথা বলছি, দিস ইজ পার্সোনাল লিবার্টি, এই লিবার্টি 21 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। এবং দ্বিতীয়ত যে 22 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে যখন একটি মানুষ ডিটেনশনে থাকবে তখন তার কি কি রাইটস রয়েছে, অর্থাৎ এমন একটা রাইটের কথা আমি অলরেডি বললাম যে 24 ঘন্টার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করা হবে, এটা কিন্তু তার একটা রাইট, যেটা বলা হয়েছে 22 নম্বর আর্টিকেলে। সুতরাং হেবিয়াস কর্পাস এই রিটের মধ্য দিয়ে এর সঙ্গে 21 এবং 22 নম্বর আর্টিকেল, 32 নম্বর আর্টিকেলের কথা আমরা আগেই বলেছি, তার সঙ্গে 226ও বলেছি, এবার বললাম 21 এবং 22 নং আর্টিকেল, এই দুটো আমাদের জানা দরকার। তাহলে হেবিয়াস কর্পাস এর মানে টু হ্যাভ দ্য বডি, টু হ্যাভ দ্য বডি, ইলিগাল বা আনলফুল ডিটেনশনের ক্ষেত্রে কোর্ট এই রিট ইস্যু করতে পারে। এই রিট কখন ইস্যু হয়? যখন ডিটেনশনটা কোনো ল না মেনে হয়ে থাকে। দ্বিতীয়ত, যেটার উদাহরণ আমি দিলাম যে ইউটিউবের ভিডিও, দ্বিতীয়ত কখন এই রিট ইস্যু হতে পারে? ল মেনে হয়েছে অথচ প্রসিজিওর ঠিকঠাক ছিল না, সেক্ষেত্রে এই রিট ইস্যু হতে পারে। যে উদাহরণটা আমি দিলাম যে তাকে ডিটেইন করা হয়েছে ঠিক ক্লজে, মানে সে হয়তো অ্যান্টি ন্যাশনাল কোনো কাজ করেছে, কিন্তু তারপর তাকে প্রসিজিওরটা ঠিক করা হয়নি, তাকে ম্যাজিস্ট্রেটের সামনে প্রডিউস করা হয়নি, দ্যাট ওয়াজ এ প্রসিজিওরাল ল্যাপস। সুতরাং এক্ষেত্রেও কোর্টে সন্দেহ হতেই পারে ওই লোকটা গেল কোথায়, পুলিশ কি তাহলে এবারে তাকে গুম করে দিল? না, সেক্ষেত্রে কোর্ট বলতে পারে ব্রিং দ্য বডি, টু হ্যাভ দ্য বডি, কোর্ট এই রিটকে ইস্যু করতে পারে।
আগেই বলেছি এটা প্রাইভেট এবং পাবলিক দু ধরনের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। মানে আমি একটা সরকারি পদে থাকি, সুতরাং শুধুমাত্র আমার ক্ষেত্রেই যে এই রিটটা প্রযোজ্য হবে সেটা নয়, যে কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়াল যে সরকারি পদে নেই, মনে করো একটা ব্যবসায়ী, সে আরেকজন ব্যবসায়ীর সঙ্গে তার ঝামেলা, সুতরাং তাকে সে এসে কিডন্যাপ করে নিজের বাড়িতে রেখে দিল, সুতরাং সেই ব্যবসায়ীর ক্ষেত্রেও কিন্তু সমানভাবেই এটা প্রযোজ্য। এর পরবর্তীকালে দ্বিতীয় যে রিটটি আসে সেটা হলো ম্যান্ডামাস। ম্যান্ডামাস ম্যান্ডামাসটার আক্ষরিক অর্থ হলো টু অ্যাক্ট, to enforce a public authority, to enforce a public authority to deliver its responsibilities under statutory provisions. কঠিন কঠিন কথা বলতে আবার সেই বাংলা ভাষাতে তোমাদেরকে বুঝিয়ে বলতে হবে যে প্রত্যেকটার মানেটা কি কি। আমি একটা পাবলিক অফিসে বিলং করি, তাহলে প্রথম কথা হলো স্ট্যাচুটরি ফাংশন বললাম, পাবলিক অফিস বললাম, সুতরাং কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমি ম্যান্ডামাসকে ইস্যু করতে পারছি না, এটা আমাদের ক্ষেত্রে, এটা আমরা বুঝে গেলাম। এবার আমি আসি, আমি একটা পাবলিক অফিসে হোল্ড করে আছি, এবার পাবলিক অফিসে আমার কিছু পাবলিক সার্ভিস রেসপন্সিবিলিটি রয়েছে। এবার সেই রেসপন্সিবিলিটিটা, তার মধ্যে কিছু আছে স্ট্যাচুটরি, কিছু আছে নন স্ট্যাচুটরি। এবার সেই স্ট্যাচুটরি ফাংশনটা আমি করছি না, নন স্ট্যাচুটরি ফাংশন না করলে তার জন্য অন্য জায়গায় ব্যবস্থা হবে, স্ট্যাচুটরি ফাংশনটা আমি করছি না, তাহলে আমার বিরুদ্ধে কোর্ট এই পাবলিক অফিস হোল্ডারের বিরুদ্ধে বা সেই অর্গানাইজেশনের বিরুদ্ধে কোর্ট ক্যান ইস্যু আর রিট, বলতে পারে যে তুমি অ্যাক্ট করো। মানে এটার মোদ্দা কথা হলো অ্যাক্ট করতে বলা, তুমি একটা কাজ করছো না, সেইটার জন্য তোমাকে কোর্ট বলছে তুমি কাজটা করো, অর্থাৎ তোমার ইনঅ্যাকশনের বিরুদ্ধে কোর্ট তোমাকে প্রম্পট করছে যে কাজটা তুমি করো। দিস ইজ ম্যান্ডামাস। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। একটি সরকারি সংস্থা রয়েছে যারা পরীক্ষার মাধ্যমে ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট করে থাকে, ঠিক আছে, একটা সরকারি সংস্থা যারা পরীক্ষার মাধ্যমে ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট করে থাকে। এবার 2020 সাল অবধি মনে করো সে সেই পরীক্ষা সুন্দরভাবে কন্ডাক্ট করছে, সব কিছু ঠিকঠাক আছে। 2021 সালে ওই সংস্থাটি, মনে করো এটি একটি কেরালার সংস্থা, মনে করো, বা উত্তরপ্রদেশের সংস্থা, এনি স্টেট, ওয়েস্ট বেঙ্গলের সংস্থা, পশ্চিমবঙ্গের সংস্থা, এনি স্টেট, কোনো একটা সংস্থা তার রিক্রুটমেন্ট সে করে থাকে, রিক্রুটমেন্টের মধ্য দিয়ে বেশ ছেলেমেয়েরা চাকরি পায়, সরকারি কাজে যোগদান করে। এবার 20 অবধি সে কাজটা করছিল, মানে ভালোভাবেই চলছিল, 21-এ এসে সে রিক্রুটমেন্ট করলো না। সরকার কি, এবার কোর্ট কি তাকে বলতে পারে রিট দিয়ে যে তুমি কেন কাজ করছো না, তুমি কেন রিক্রুটমেন্ট করছো না? নাই করতে পারে। মেবি সেই বছর ওই পোস্টের জন্য কোনো ডিমান্ড নেই, এর ফলে ওই সংস্থাটি ওই পরীক্ষাটি কন্ডাক্ট করেনি, তাহলে দিস ইজ নট ইন অ্যাকশন। কিন্তু ওই সংস্থাটি পরীক্ষাটা নিল, মনে করো রিটেন নিল, প্রিলিমিনারি নিল, মেইন পরীক্ষা নিল, ইন্টারভিউ নিয়ে নিল। ছেলেমেয়েরা অলরেডি কিন্তু পয়সা দিয়ে ফর্ম ফিল আপ করে সেই পরীক্ষাটা দিয়েছে, ঠিক আছে, সব কিছু হয়ে গেছে, তারা অনেক সময় নষ্ট করেছে, পরীক্ষাতে অ্যাপিয়ার করতে গেছে, তার জন্য প্রচুর খরচ হয়েছে, সুতরাং সঙ্গে সঙ্গে ফান্ডামেন্টাল রাইট তার কিন্তু চলে আসলো যে সে যে কাজটা করেছে তার জন্য তার রেজাল্টটা পাওয়াটা প্রাপ্য। এইবার সেই সংস্থাটি কী করলো, বছরের পর বছর মনে করো সে রেজাল্টটাকে পাবলিশ করলো না। তখন কোনো ব্যক্তি, যে মনে করো পরীক্ষার্থী, সে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করলো ওই সংস্থার বিরুদ্ধে যে এরা পরীক্ষাটি নিয়ে রেজাল্ট পাবলিশ করছে না। তখন কোর্ট এই রিটটা ইস্যু করলো, ম্যান্ডামাস ইস্যু করলো, তাকে বললো যে টু অ্যাক্ট, মানে তুমি রেজাল্টটা পাবলিশ করো, ঠিক আছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে ওই পরীক্ষাটির মানে 2020 অবধি সে পরীক্ষা নিয়েছে, 2021-এ এসে সে পরীক্ষা নিচ্ছে না, কোর্ট কিন্তু তাকে বলছে না যে তুমি এই পরীক্ষাটা নাও। কিন্তু যখনই সে নোটিফিকেশন হয়ে গেল, একটা গেজেট নোটিফিকেশন হয়ে গেল, নাও ইট বিকামস দ্য স্ট্যাচুটরি ফাংশন অফ দ্যাট অর্গানাইজেশন, দ্যাট পাবলিক অর্গানাইজেশন, যে তাকে রিক্রুটমেন্টটা কিন্তু করতে হবে, ঠিক আছে। তুমি বেশ কিছু স্টেপ করে দিলে, অলরেডি তোমার গেজেট নোটিফিকেশন হয়ে আছে, অলরেডি ইট হ্যাজ বিকাম আ স্ট্যাচুট অ্যান্ড ইউ আর ভায়োলেটিং দ্যাট স্ট্যাচুট। তখন তোমাকে কোর্ট বলতে পারে যে না, তুমি রেজাল্টটাকে পাবলিশ করো,
ইউ অ্যাক্ট অ্যাকর্ডিংলি, দিস ইজ কল্ড ম্যান্ডামাস, মানে কমান্ড, এক্ষেত্রে অর্ডার করা হচ্ছে যেটা ইউ অ্যাক্ট। এবার ম্যান্ডামাস কি কি ক্ষেত্রে ম্যান্ডামাসটা প্রযোজ্য সেটারও এবং পরিষ্কার তোমরা বুঝতে পারবে যে এটা কিন্তু পাবলিক বডিজের ক্ষেত্রেই প্রযোজ্য। পাবলিক অথরিটি যে কোনো চেয়ারে বসে আছে, যে কোনো ফাংশনারি পোস্টে রয়েছে, কিন্তু সে ফাংশনটাকে সে করছে না, সে পাবলিক সার্ভিস দিতে ব্যর্থ হচ্ছে, এই ক্ষেত্রেই এই রিটটা ইস্যু করা হবে। এবার কিছু ক্ষেত্রে এর রেস্ট্রিকশন রয়েছে। নন স্ট্যাচুটরি ফাংশন, যেগুলো নন স্ট্যাচুটরি ফাংশন থাকে সেগুলোর ক্ষেত্রে, মানে সে আমার অফিসে 50টা ডাক ফাইল আসে, সে 50টা সাধারণ লোকের 50টা চিঠি আসে, ঠিক আছে, বা মনে করো 1000টা চিঠি আসে প্রত্যেক দিন, 5 দিন পরে 5000টা চিঠি হয়ে গেল, ঠিক আছে, আমার লিমিটেড ক্যাপাসিটি আছে। এবার আমি ডাকটাকে দেখি কি করি, ইস্যু করে দিই লোকের কাছে, আমার স্টাফদের কাছে আমি ডাকটাকে দেখে ইস্যু করে দিচ্ছি যে এই ডাক ফাইলের থেকে এই চিঠিগুলো থেকে এইটা এই ডিপার্টমেন্টে যাবে, এইটা সেই ডিপার্টমেন্টে যাবে, এরকম। এবার একটি লোক আমার কাছে গতকাল একটি চিঠি দিয়েছে এবং চিঠি দিয়ে তার নিজের কোনো গ্রিভ্যান্সের কথা জানিয়েছে। এবার আজকে সেই ডাকটা আমি পেয়েছি, সামহাও আমার এত ডাক ছিল যে আমি সেই কাজটা করতে পারিনি। কালকেও হলো যে এত বেশি ছিল যে আমি কাজটা করতে পারলাম না। থার্ড ডে ওই লোকটি কোর্টে চলে গেল, গিয়ে বললো যে এই যে বাবু চেয়ারে বসে আছে, আমি এরকম একটা চিঠি করে ওনাকে জানিয়েছিলাম, উনি কোনো কাজ করছেন না। কোর্ট কি আমার বিরুদ্ধে কোনো রিট ইস্যু করবে? নো, দে উইল নট, বিকজ যে সে একটা চিঠি দিয়েছে, বাট ইটস নট মাই স্ট্যাচুটরি ফাংশন, ফাইন। সুতরাং প্রথম কথা যে পাবলিক অফিসের বিরুদ্ধে স্ট্যাচুটরি ফাংশন করতে না পারার অক্ষমতার বিরুদ্ধেই কোর্ট এই রিটটি, ম্যান্ডামাস রিটটিকে ইস্যু করে থাকে। নন স্ট্যাচুটরি ফাংশনের ক্ষেত্রে বা পাবলিক প্রাইভেট বডির এগেনস্টে এটা করা যায় না। নন স্ট্যাচুটরি ফাংশনের ক্ষেত্রে আমি যেরকম উদাহরণ দিলাম সেক্ষেত্রে করা যায় না। কোনো তুমি একটি মুদির দোকানে গেছো, একটি মুদির দোকানে গিয়ে তুমি বলেছো আমার এই সাবানটা লাগবে, ঠিক আছে, পরের দিন গেলে তার দোকানে সেই সাবানটা তার কাছে নেই, তারপরের দিন গেলে সেই সাবানটা নেই, তুমি কোর্টে চলে গেলে, বললে যে ওই লোকটি আমাকে সাবান দিচ্ছে না, তুমি কি করতে পারবে? মানে কোর্ট কি তাকে এই ম্যান্ডামাস রিটটি দেবে? না, ইজ আ প্রাইভেট ইন্ডিভিজুয়াল, তার অক্ষমতা রয়েছে, দেয়নি, ফাইন, নো ওয়ান বদার্স, নন কেস, ঠিক আছে। এবার মনে করো আরো একটা খুব সুন্দর উদাহরণ, সরকারি কর্মীদের একাংশ তারা মনে করেছে যে তাদের সরকার ডিএ দিচ্ছে না, ঠিক আছে, তার ডিএ পাওয়ার কথা ছিল, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হয়েছে, সুতরাং ডিয়ারনেস অ্যালাওয়েন্স, যেটা মূল্যবৃদ্ধি ভাতা, মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা দিচ্ছে না, 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, মহার্ঘ ভাতা তারা পায়নি। তাহলে একটি সরকারি কর্মচারী সংস্থা, মানে একটি অ্যাসোসিয়েশন বা ইউনিয়ন, তারা গিয়ে কোর্টের কাছে গিয়ে পিআইএল করলো, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করলো, যে সরকারি কর্মচারীদের বা কোনো আইনজীবী একটা পিআইএল করলেন যে সরকারের ভাতাটা, এই ডিএটা দেওয়া উচিত, এই ডিএটা। সুতরাং এবার কোর্ট দেখছে যে ইয়েস, মূল্যবৃদ্ধি হয়েছে, সরকার ডিএ দিতে মনে করো প্রতিশ্রুতিবদ্ধ ছিল, কিন্তু সরকার ডিএ দেয়নি, সেক্ষেত্রে গভর্নমেন্ট ক্যান বি ইনস্ট্রাক্টেড টু রিলিজ দ্য ডিএ, ঠিক আছে। সুতরাং এক্ষেত্রে একটা রিট ইস্যু হলো যে তুমি ডিএটা দিয়ে ফিক্সেশন করে দাও। এবার আমি মনে করো একজন কেরানি, এবার সমস্ত কেরানিদের মনে হলো যে আমাদের বেতন 50,000 টাকা রয়েছে, আমার 5 লাখ টাকা বেতন লাগবে, আমি কোর্টে চলে গেলাম, কোর্টে গিয়ে বললাম যে আমাদেরকে 5 লাখ টাকা বেতন দিতে হবে, এবং এটা নিয়ে একটা কেস করে দিল। কোর্ট কি গভর্নমেন্টকে বলতে পারবে যে ইউ ফিক্স দ্য স্যালারি 5 লাখ করে দাও? নো, সেক্ষেত্রে কোর্ট কিন্তু এগুলো ক্ষেত্রে ইস্যু করতে পারবে না, রিট ইস্যু করতে পারবে না। আগেই বলেছি যে ম্যান্ডামাস রিটটা কোনো রকম প্রাইভেট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আরেকটা খুব ইন্টারেস্টিং জায়গা রয়েছে, বেশ কিছু ক্ষেত্রে গভর্নমেন্টের একটা ডিসক্রিশনারি পাওয়ার থেকে থাকে। ডিসক্রিশনারি পাওয়ারটা, এবার মনে করো তুমি মনে করছো যে গভর্নমেন্ট ওই ডিসক্রিশনারি পাওয়ারটা ইউজ করার জন্য তোমার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেটেড হয়েছে, এবার তুমি কোর্টের কাছে গেলে, সেক্ষেত্রে মনে করো কীরকম ডিসক্রিশনারি পাওয়ার, একটা
উম, সরকারি সংস্থা, তারা পরীক্ষা নেয়, আবার পরীক্ষা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবার সরকারি সংস্থা, এবার সরকারের এই মুহূর্তে 40 জন কর্মীকে লাগবে একটি নির্দিষ্ট পোস্টের জন্য। তার জন্য সরকার পরীক্ষা নিয়েছে, ঠিক আছে। এবার মার্কশিট বেরিয়েছে, তুমি 40 নাম্বার অবধি ছিলে। এই যে 40 জনকে নেব, এটা আমার ডিসক্রিশন, সরকারের ডিসক্রিশন, ঠিক আছে। এইবার তুমি গিয়ে বললে যে আমার নাম্বার ছিল, আমি 40-এর মধ্যে আসতে পারিনি, আমি হয়তো 50-60-এর মধ্যে আছি, আমাকে চাকরি দিতে লাগবে। তাহলে কোর্ট কি, যেক্ষেত্রে গভর্নমেন্টের নির্দিষ্ট ডিসক্রিশনারি পাওয়ার রয়েছে যে 40 জনকেই গভর্নমেন্ট নেবে, সেক্ষেত্রে যে 40 জনের মধ্যে র্যাঙ্ক করেনি, কোর্ট কি ইস্যু করবে এরকম রিট যে না, তুমি ওই লোকটি যে 55 র্যাঙ্ক করেছে তাকে নিতেই হবে? নেভার। এক্ষেত্রে গভর্নমেন্টের ডিসক্রিশনারি পাওয়ার যেটা, সেটা কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং আমরা আজকে দুটো রিটের কথা জানলাম। প্রথম কথা হেভিয়াস কর্পাস এবং ম্যান্ডামাস। হেভিয়াস কর্পাস যেটা বললাম, টু হ্যাভ দ্য বডি ক্যান বি ইস্যুড এগেইনস্ট বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট ইন্ডিভিজুয়াল। ম্যান্ডামাস মানে টু অ্যাক্ট, টু কমান্ড, কমান্ড করা যে অ্যাক্ট করো, এবং এটা ক্যান বি ইস্যুড এগেইনস্ট অনলি দ্য পাবলিক অথরিটি। পাবলিক অথরিটি যখন স্ট্যাচুটরি ফাংশন করতে অক্ষম হয়, তখন কোর্ট তাকে নির্দেশ দিতে পারে যে ইউ অ্যাক্ট অ্যাকর্ডিংলি, ইউ অ্যাক্ট অ্যাজ পার ল। সেক্ষেত্রে ম্যান্ডামাস ইস্যু হয়ে থাকে। হেভিয়াস কর্পাস যখন পার্সোনাল লিবার্টি মানুষের ভঙ্গ হয়ে থাকে, যখন ইলিগাল ডিটেনশন হয়ে থাকে, আনলফুল ডিটেনশন হয়ে থাকে, সেক্ষেত্রে তাকে রিলিফ দেওয়ার জন্য কোর্ট এই ইস্যু করতে পারে। যদি কোর্টের চোখে যে কোনো প্রসিজিওর মেনে, কোনো রুল না মেনে, কোনো ল না মেনে ডিটেনশন হয়ে থাকে, সেক্ষেত্রেও হেভিয়াস কর্পাস ইস্যু করতে পারে। যদি ল মেনে কিন্তু প্রসিজিওর ফলো না করে ডিটেনশন হয়ে থাকে, সেক্ষেত্রেও কোর্ট রিট ইস্যু করতে পারে। ম্যান্ডামাসের ক্ষেত্রে আমি আগেই বলেছি, ম্যান্ডামাসের ক্ষেত্রে এক্সেপ্ট ডিসক্রিশনারি, গভর্নমেন্টের কিছু ক্ষেত্রে ডিসক্রিশনারি পাওয়ার থাকে, কিন্তু সেটাও কোর্টকে দেখতে লাগবে যে ডিসক্রিশনারি পাওয়ারের নামে কোনো পাবলিক অথরিটি যেন ক্ষমতার অপব্যবহার না করে, সেটাকেও কিন্তু দেখতে হয়। এই মূলত আজকের আমাদের আলোচনার বিষয়। অনেকটাই বড় হয়ে গেছে, 27 মিনিটের উপরে ভিডিওটা হয়ে গেছে। খুব মানে একটু পরেই আরেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে, তার মধ্য দিয়ে বাকি 3টে রিটের সম্পর্কে আমি আলোচনা করব। দেখতে থাকো, খুব তাড়াতাড়ি পরের ভিডিওটা আসছে।